সুধীমণ্ডলী, স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। এই অনুষ্ঠান একই সঙ্গে বৈশাখী টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও প্রচারিত হচ্ছে। আজ আমরা আলোচনা করতে চাই উপকূলের দুর্যোগ ক্ষতি কাটাতে টেকসই করণীয় কী। আপনারা জানেন ঘূর্ণিঝড় রিমাল চলে গিয়েছে, তার প্রভাব রেখে গেছে। দিন যতই যাচ্ছে ততই ওই এলাকার বিশেষ করে দক্ষিণাঞ্চলে উপকূলের ক্ষয়ক্ষতি স্পষ্ট হচ্ছে। দুর্যোগ চলে যাবার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল এই এলাকা পরিদর্শন করেছেন এবং তিনি দুর্গত মানুষের পাশে আছে তার সরকার, সেটি যেমন আশ্বস্ত করেছেন, একই সঙ্গে এই এলাকার ক্ষতি কাটাতে দ্রুত পদক্ষেপ নেবারও আশ্বাস দিয়েছেন। আমরা শুধু ক্ষতি কাটানো না, টেকসই উন্নয়নের জন্য কী করণীয় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই আজ। এবং আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপির উপাচার্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন দক্ষিণাঞ্চলীয় সিনিয়র সাংবাদিক, খুলনা থেকে যুক্ত হয়েছেন তিনি গৌরাঙ্গ নন্দী। গৌরাঙ্গ নন্দী, নিশ্চয় আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকেও স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের 0 আওয়ার অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। আমরা আলোচনা শুরু করবার আগে একটু দেখতে চাই আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে আছে সরকার। পটুয়াখালীর কলাপাড়ায় গিয়ে বলেছেন প্রধানমন্ত্রী, দিয়েছেন ত্রাণ। উজানের আকস্মিক ঢলে সিলেট ও মৌলভীবাজারের বহু সড়ক ও লোকালয় প্লাবিত। ঘূর্ণিঝড়ে উপকূলের কৃষি ও মাছ চাষে ব্যাপক ক্ষতি। বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকা দস্যু মুক্ত করা হবে। চট্টগ্রামের পতেঙ্গায় জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার মৃত্যুবার্ষিকীতে তার প্রতি দলের শ্রদ্ধাঞ্জলি। অর্থনীতি ধ্বংস করে জাতিকে পরনির্ভরশীল করছে সরকার, অভিযোগ ফখরুলের। এবং শেষের পথে বর্তমান অর্থ বছর, অথচ এডিপির বাস্তবায়ন হয়েছে লক্ষ্যমাত্রার অর্ধেক। সম্পদের ঘাটতি ও সক্ষমতার অভাব থেকে পরিকল্পনা বিভাগ। শিরোনামগুলো দেখছিলাম। প্রধান শিরোনামেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্গত উপকূলীয় অঞ্চল পরিদর্শনের খবর রয়েছে। আমরা একটু সেই খবরটি দেখতে চাই। প্রধানমন্ত্রী কি বলেছেন দুর্গত এলাকায় গিয়ে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কাটার একদিন পর ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলের পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ঢাকা থেকে হেলিকপ্টারে দুর্গত এলাকা পরিদর্শন করেন তিনি। ভূমির খুব কাছ থেকে পিরোজপুরের মঠবাড়িয়া, বরগুনার পাথরঘাটা এবং বিভিন্ন এলাকার ক্ষয়ক্ষতির চিত্র দেখেন প্রধানমন্ত্রী। এরপর পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে শেখ হাসিনা বলেন, দেশের যে কোনো দুর্যোগ দুর্বিপাকে আওয়ামী লীগ সরকার সবসময়ই মানুষের পাশে আছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় সবই করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আমাদের ভাগ্য ভালো যে ধান কাটা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও তরি তরকারি ফসল যেগুলি নষ্ট হয়েছে, কৃষক যাতে আবার সেগুলি বপন করতে পারে, তার জন্য বীজ সারের যা যা লাগে সব ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দেব। নতুন উদ্যমে আবার যেন আপনারা চাষবাস করতে পারেন। আজকে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিটা পুড়িয়ে নেওয়ার জন্য যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে, আমাদের সরকার করবে, সেটা আমি আপনাদের পাশে আছি বলতে পারি। তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে তাৎক্ষণিকভাবে দুর্গত এলাকার মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। এই উন্নয়নের ফলে আজকে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষ আশ্রয় নিতে পারে এবং এই বিভিন্ন জায়গায় আমরা যে উন্নয়নটা করছি সেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের আলাদাভাবে ঘর বাড়ি আমরা তৈরি করে দিচ্ছি। বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে বিনা পয়সায় 2 কাঠা জমি আর ঘর তৈরি করে দিচ্ছি। আর সেই ঘরগুলি এই উপকূলীয় অঞ্চলে যাতে দুর্যোগ সহনীয় হয় সেই ঘরই আমরা করে দিয়েছি। ত্রাণ বিতরণ শেষে শহীদ শেখ কামাল ব্রিজ পরিদর্শন করেন ও পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছিলাম। গৌরাঙ্গ নন্দী, যিনি খুলনা থেকে সাংবাদিকতা করেন, দক্ষিণাঞ্চলীয় উপকূলের মানুষের জীবন খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন
এবং লেখেন। গৌরাঙ্গ নন্দী, আপনি শুনছিলেন প্রধানমন্ত্রীর আশ্বাস। এই যে ঘূর্ণিঝড় রিমাল চলে যাবার পর ওই এলাকার মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের প্রধানমন্ত্রীর এই বক্তব্য তাদের কতটা আশ্বস্ত করবে, কতটা সাহস যোগাবে ঘুরে দাঁড়াবার জন্য? আপনাকে এবং দর্শককে অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি এই আয়োজনে, সকলকে শ্রদ্ধা নিবেদন করছি। দেখুন, আপনি যে প্রশ্নটি তুলেছেন এবং প্রধানমন্ত্রী যে আশ্বস্ত করেছেন, এই বিষয়টির খুব ইতিবাচক একটি তাৎপর্য আছে। ইতিবাচক তাৎপর্যটি হচ্ছে দুর্যোগ আক্রান্ত মানুষগুলো অসহায় হয়ে পড়ে এবং তারা খানিকটা দিশেহারাও হয়ে পড়ে বটে। এটা সকল দুর্যোগের ক্ষেত্রেই ঘটে। সেই দুর্যোগের ক্ষেত্রে অসহায় মানুষের কাছে যে মানুষ কোনো কিছু দিশা পাচ্ছে না যে এখনই তার কি করা উচিত, এবং তার খাবার থেকে সকল কিছুই যখন প্রয়োজন হয়ে পড়ে এবং সেই প্রয়োজনটা নিজের কাছে না থাকলে কিভাবে সে জোগাড় করবে, সেই জন্য সে খুব উদ্ভ্রান্তের মতো থাকে। এই সময়টা আসলে সহযোগিতার হাত বাড়ানো, কথা বলা, আশ্বস্ত করা একটি বড় উপাদান। এটা মনে অনেক বেশি সাহস সঞ্চার করে। এই বিষয়ে যদি নির্বাহী প্রধানমন্ত্রী যখন আশ্বস্ত করেন, সেটি একটি অনেক বড় ব্যাপার হয় ওই দুর্গত মানুষের জন্য। এই বিবেচনায় এটি খুবই ভালো। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে প্রধানমন্ত্রী যে আশ্বস্তটি করছেন, সেই আশ্বস্তটি যথাযথভাবে ওই দুর্গত মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা, তার প্রয়োজন মিটছে কিনা, তার যে চাহিদাটি, সেই চাহিদাটি পূরণ হচ্ছে কিনা। কারণ এই যে রিমালের আঘাত হানলো এবং এই অঞ্চলে যে বারবার ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে, এই আঘাত হানায় সবচেয়ে বড় যে ক্ষতিটি হয় প্রধানত বাসস্থান, খাবার এবং প্রয়োজনীয় নিত্য ব্যবহার্য জিনিসপত্রের। এটি গুটি কয়েক পরিবার বা সামর্থ্যবান পরিবারের কাছে হয়তো থাকে, কিন্তু অধিকাংশ মানুষের কাছেই এই জিনিসটির অভাব দেখা দেয়। যখন তারা দুর্যোগে আক্রান্ত হন, তখন এই সহায়তাটাও খুব জরুরি হয়ে পড়ে। আবার দুর্যোগে এমনও ঘটনা ঘটে যেটি হচ্ছে তাৎক্ষণিকভাবে খাবার সহায়তা দেওয়ার প্রয়োজন হয়ে ওঠে। আর বড় সংকটটি হচ্ছে, যেহেতু উপকূলীয় এলাকা, নোনা পানির দাপট এবং এই রকম ঘূর্ণিঝড়ে, আর এবার যেহেতু জলোচ্ছ্বাসটা খুব দীর্ঘ সময় হয়েছে, সে কারণে সুপেয় পানির সংকটটা দেখা দেয়। ফলে এই সুপেয় পানিটা কিভাবে মানুষ পেতে পারে, যার সুপেয় পানির পাওয়ার এখন কোনো সুযোগ নেই, সেই মানুষটি কিভাবে পেতে পারে, সেই মানুষের কাছে যাওয়া। দেখুন, প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিতে পারেন, তিনি বলতে পারেন, তার কর্মী বাহিনীকেও বলতে পারেন, প্রশাসনকেও বলতে পারেন, কিন্তু প্রয়োজনটি হচ্ছে যে ওই প্রয়োজনটি ওই মানুষের কাছে গিয়ে পৌঁছানো যথাযথ সময়। যদি যথাযথ সময় গিয়ে পৌঁছতে পারে, তাহলেই ওই মানুষটি এই যে আশ্বস্ত হলেন, সেই আশ্বস্ত হওয়ার সাথে সাথে সে নিজেও তার প্রয়োজনটা মিটলে নিজে উপকৃত যেমন হতে পারে, তেমনি ভাবে সে মনেই করতে পারে, তার মনে বিশ্বাসটা জন্মায় যে আমি এইরকম দুর্গত অবস্থার মধ্যে পড়লেও আমাকে সহায়তা করবার মানুষ আছে, মানুষ আবার পাশে দাঁড়াবে। এই জায়গাটি হচ্ছে বড় জায়গা। এবারেও কিন্তু সে ঘটনাগুলি ঘটেছে জি, রিমালের ধন্যবাদ আঘাতে। গৌরাঙ্গ নন্দী। আমি আসবো আপনার কাছে আবার, আরো অনেকগুলো প্রশ্ন আছে ওই অঞ্চলের। আমাদের স্টুডিওতে আপনার বক্তব্য শুনছিলেন, স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন। ডক্টর মোকাদ্দেম হোসেন, আপনার কাছেও জানতে চাই, এই যে খুব মৌলিক প্রশ্ন তুলেছেন, যখন অসহায় মানুষের পাশে যারা দাঁড়ায় বা কথা দিয়ে হোক, সাহায্যের হাত বাড়িয়ে হোক, তারা অনেকটা অবলম্বন খুঁজে পায়। কিন্তু গৌরাঙ্গ নন্দী ওই অঞ্চলে কাজ করেন, তিনি অভিজ্ঞতার আলোকেই বলেছেন যে প্রধানমন্ত্রী তো সরকারের নির্বাহী প্রধান, তিনি নির্দেশনা দেবেন, তিনি পাশে গিয়ে দাঁড়িয়েছেন, কিন্তু যথাসময়ে মানুষদের কাছে, এই অসহায় মানুষদের কাছে প্রধানমন্ত্রীর আশ্বাসের এই সহায়তা, শুধু সহায়তা বলতে একটু ত্রাণ দিলাম সেটাই না,
দীর্ঘমেয়াদী সহায়তা যাতে তারা এই এই ক্ষতির থেকে কাটিয়ে উঠে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেটির জন্য যে সরকারি মেকানিজম যে সেগুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা বা করবে কিনা, পৌঁছানো যাবে কিনা, সেটি একটি বড় প্রশ্ন। এই প্রসঙ্গে আপনি কি বলেন? অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতাকে। গৌরাঙ্গ বাবু যে কথাগুলো বললেন এটা প্রাসঙ্গিক, অবশ্যই প্রাসঙ্গিক আমি বলবো, কারণ দুর্যোগপীড়িত এলাকায় যে মানুষগুলো থাকেন ওনারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সেই পরিসংখ্যান যদি আমরা তুলে ধরি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের যে কৃষি ফসল সেটাই ক্ষতি হয়েছে প্রায় 1,71,000 হেক্টর জমির। পাশাপাশি আমাদের সবজি, যে মৌসুমি সবজি যেটা প্রায় 52,000 হেক্টর জমির, এবং এর পাশাপাশি বীজতলা, শুধুমাত্র আমন ধানের কথাই যদি বলি তাহলে 10,000 হেক্টর আমন ধানের বীজতলা ধ্বংস হয়ে গেছে, সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বোরো ধানের বীজতলা 7,000 হেক্টর ধ্বংস হয়ে গেছে। এর পাশাপাশি পাটের যে আমাদের আবাদ হয় সেখানে 29,000 হেক্টর জমি, মানে পাটের আবাদযোগ্য যে জমিটা সেটা লবণাক্ত পানি উঠে গেছে। তো এইভাবে আমরা দেখি যে পানের বরজ, পটুয়াখালী এবং বিস্তীর্ণ এলাকায় 700 হেক্টর জমি পানের বরজ সম্পূর্ণ ধসে গিয়েছে। এবং আম, যেটা আমরা বলি সাতক্ষীরার সমিষ্ট আম, সেখানে প্রায় আমরা বলতে পারি যে 5,000 মেট্রিক টন আম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এর পাশাপাশি 7,500 মেট্রিক টন কলা ধ্বংস হয়েছে। তার পাশাপাশি আমাদের যে স্যানিটেশন ব্যবস্থা যেটা আমরা দেখি, প্রায় 30,000 মানে স্যানিটেশন সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। এবং সুপেয় পানির জন্য যে আমাদের পুকুরগুলো যেগুলো থিতিয়ে পানি খাওয়া হয় সাধারণত, এবং যে টিউবওয়েলগুলো ছিল প্রায় 16,500 টিউবওয়েল, এবং এই সুপেয় পানির পুকুরের যে জলের যে মানে সোর্স যেগুলো, সেগুলো সম্পূর্ণভাবে লবণাক্ত পানিতে, কারণ ওই অঞ্চলে এই রকমের দুর্যোগের সময় সবচেয়ে বড় সংকট হয় খাবার পানির সংকট, যেটি গৌরাঙ্গ নন্দু বলছিলেন। যে জিনিসটা আমরা জানি যে বাংলাদেশের দুর্যোগ, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে রোল মডেল, এবং আমরা জানি যে একসময় শুধুমাত্র দুর্যোগ পরবর্তী যে রিলিফ এবং পুনর্বাসন ব্যবস্থা সেটাই করা হতো, কিন্তু 1990 সাল থেকে আমরা দেখি যে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার জায়গায় একটা বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। সেটাকে আমরা বলি যে একটা রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ থেকে প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচে আমরা এসেছি। অর্থাৎ দুর্যোগকে আমরা 3 ভাগে ভাগ করছি: দুর্যোগ পূর্ববর্তী একটা প্রস্তুতি, দুর্যোগকালীন প্রস্তুতি এবং দুর্যোগ পরবর্তীকালীন প্রস্তুতি। এবং দুর্যোগ পরবর্তীকালীন প্রস্তুতির ক্ষেত্রে প্রায় 5টা স্টেপ আমরা ফলো করি, যেটাকে আমরা প্রিভেনশন থেকে শুরু করে মিটিগেশন, রিস্ক, রিকভারি, রেসপন্স এবং রিহ্যাবিলিটেশন, এবং সাস্টেইনেবল রিহ্যাবিলিটেশন, যেটাকে আমরা বলি টেকসই পুনর্বাসন ব্যবস্থা। তো এটাকে আমরা এক কথা যদি আমরা বলি যে টেকসই ব্যবস্থাপনা। এখন অতীতের অভিজ্ঞতা যদি আমি একটু ফিরে যাই, তাহলে এখানে দেখা যাবে যে দুর্যোগে আমাদের 2007 সালে সিডর হয়েছিল, 2009 সালে আইলা হয়েছিল, 2022-এর এই মে মাসে একই তারিখে কিন্তু আমপান হয়েছিল। এবং আইলার সময় আমরা 14 লক্ষ লোকে সরিয়ে নিতে পেরেছিলাম, মাত্র 3,500 লোক মারা গিয়েছিলেন এবং 800 জন নিখোঁজ ছিলেন। সিডরের সময় মাত্র 92 জন মানুষ মারা গিয়েছেন, আইলার সময়। এবং আপনার আমাদের প্রায় 10 লক্ষাধিক লোককে আমরা সাইক্লোন শেল্টারে নিয়েছিলাম। আমপানের সময় যখন কোভিডের মানে প্রকোপ, তখন কি নাজুকতা আপনি বুঝতে পারছেন, 26 লক্ষ লোককে আমরা কিন্তু আশ্রয় কেন্দ্রে নিয়েছি। তো এবং যে কারণে আমরা দেখেছি যে 1970-এ প্রায় 10 লক্ষ লোক মারা গিয়েছিল 70-এর সাইক্লোনে, যেটা সেখানে কিন্তু আমরা দেখলাম যে আমপান, এবং এবারও যদি বলি যে সব মিলিয়ে 16 জন মারা গিয়েছে, তারাও সরাসরি মারা যায়নি, কিন্তু কেউ গাছ চাপা, কেউ ঘর চাপা, এবং কেউ হয়তো মানে রাস্তায় মানে সাইক্লোন শেল্টারে যাওয়ার পথে স্লিপ করে পড়েছে, বা এই যে পানিতে ডুবে মারা গিয়েছে 16 জন এ পর্যন্ত সর্বসাকুল্যে। তো এটা একটা বড় সফলতা দুর্যোগ ব্যবস্থাপনায়। আমরা দেখি যে আগাম সতর্কবার্তা যেটা ছিল, সেই আগাম সতর্কবার্তাটা, এবং 80,000 আমাদের ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবক, উপকূলবর্তী এলাকায় 80,000 স্বেচ্ছাসেবক। এই জায়গায় একটা প্রশ্ন, এই ঝড়ের সময় আগেও আলোচিত হয়েছে, সময়ও আলোচিত হয়েছে, যেটি বলছেন যে সিগন্যালিং সিস্টেম। এবার কিন্তু ঝড়টি রিমাল নামে যেটি পরিচিত, আগের দিন 10 নম্বর মহাবিপদ সংকেত যখন দেওয়া হলো, তার আঘাত হানার সময় বলা হলো পরের দিন দুপুরবেলা, 12 ঘন্টার ব্যবধান। তার মানে কি এই ঝড়গুলোর
মানে আগে তো 2-3 দিন থেকে আসতে থাকতো ঝড়, সাগর থেকে আসছে তারপরে আস্তে আস্তে সিগন্যালগুলো বাড়তে থাকতো। এই পরিবর্তনটা কেন না, ঘটছে? এই পরিবর্তনটার কারণ এবারের পরিবেশটা অন্যরকম হয়েছে। আমরা দেখেছি যে এর আগে যখন সুপার সাইক্লোন সিডর হয়েছিল 2007-এ, বাতাসের গতিবেগ কিন্তু সর্বোচ্চ ছিল 220 থেকে 240 কিলোমিটার। এবারে কিন্তু রিমালে কিন্তু আমরা দেখলাম যে সর্বোচ্চ 111 কিলোমিটার। 111। তারপরে কেন এত ব্যাপক ধ্বংসযোগ্য, যে পরিসংখ্যানগুলো আমি দিলাম তার সাথে আরও অনেকগুলো পরিসংখ্যান আছে, আমি পরবর্তীতে হয়তো বলবো। তো এর কারণ যেটা হলো যে আমাদের এখানে যখন ল্যান্ডফল হলো, কেপুপাড়াতে ল্যান্ডফল হয়ে যখন পড়লো, অন্যান্য বার আমরা দেখেছি যে সিডরের মানে সুপার সাইক্লোন, কিন্তু এটা হচ্ছে প্রবল সাইক্লোন, কিন্তু মানে সুপার সাইক্লোনের এক ধাপ নিচে, তারপরেও এটা মানে এই ধরনের অবস্থা ব্যাপকতা তৈরি করলো বেশি কেন? হয়েছে। এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে। প্রথম ফ্যাক্টর সেটি আমি বলবো যে আমাদের যে বিশ্ব উষ্ণায়ন প্রক্রিয়ার কারণে আমাদের এখানে ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়েছে, এবং দ্বিতীয়ত সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেড়েছে। এবং এই ভূপৃষ্ঠ এবং সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বাড়ার কারণে, এবং ইতিমধ্যে আমরা মৌসুমের বৃষ্টিপাতের একাংশ শুরু হয়েছে, কিন্তু আমাদের এই মৌসুমের বৃষ্টিপাতের একাংশ যখন শুরু হচ্ছে তখন ব্যাপক পরিমাণ জলীয় বাষ্প আকাশে তখন মেঘ আকারে ধারণ করেছে। এবং যখন এই সাইক্লোনটা ল্যান্ডফল করলো ভূমিতে, স্থলভাগে যখন আঘাত হানলো, তখন আমরা দেখলাম যে ব্যাপক জলীয় বাষ্পটা মেঘ আকারে যেটা ছিল, ভারী বৃষ্টিপাতের মাধ্যমে এটা মানে বর্ষিত হতে হচ্ছিল। অতি বৃষ্টি, অতি ঝড়ো হাওয়া, এবং জলোচ্ছ্বাস হলো 12 ফিট, এবং তার সাথে জোয়ার। মানে এই যে এতগুলো ফ্যাক্টর কাজ করলো, তার সাথে সবচেয়ে মারাত্মক যে জিনিসটা হলো যে সাধারণত ভূপৃষ্ঠে যখন আঘাত হানে উপকূলবর্তী এলাকায়, তখন তার গতিবেগ থাকে 35 থেকে 40 কিলোমিটার, এবং অতি দ্রুততম সময় 4 থেকে 5 ঘন্টার মধ্যে বাংলাদেশকে অতিক্রম করে, হয় মিয়ানমারের দিকে যায় অথবা ভারতবর্ষের যে কোনো এলাকায়, যে বিহার বা পশ্চিমবঙ্গ অথবা আপনার যদি ভুটান বা এই সমস্ত এলাকাগুলোতে যায় বা আসামে চলে যায়। কিন্তু এবারে যেটা হলো, এটার গতিবেগ ছিল মাত্র 5 থেকে 7 কিলোমিটার। এই 5 থেকে 7 কিলোমিটার গতিবেগ হতে ধীর গতিতে যখন এটা রয়ে গেল, এবং তখন সারা বাংলাদেশে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত শুরু হলো। চট্টগ্রামে 202 মিলিমিটার বৃষ্টিপাত হলো। উপকূলবর্তী এলাকায় গড়ে আপনার প্রথমে ছিল মাত্র 100 মিলিমিটার, তারপরে 200 মিলিমিটার বৃষ্টিপাত ছাড়িয়ে গেল। এবং ঢাকাতেও আপনার উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত হলো। 24 ঘন্টায় হ্যাঁ, 224 এক্স্যাক্টলি মিলিমিটার 224 মিলিমিটার। এই যে নাজুকতাটা, এবং সেখানে আমরা দেখেছি প্রচণ্ড ঝোড়ো হাওয়া, বাতাসের মানে এক ধরনের প্রচণ্ড দাপট, এবং তার সাথে জলোচ্ছ্বাস, এবং উপকূলবর্তী সমস্ত এলাকাগুলো, নিম্নাঞ্চলগুলো ভেসে গেল। এবং সবচেয়ে বড় নাজুকতা যেটা হলো বেড়িবাঁধ। আমি বাদ নিয়ে আসবো, বাদ নিয়ে অনেক প্রশ্ন আছে। তো এই যে নাজুকতাটা, এই নাজুকতা আপনি যে পয়েন্টটা যেটা বলেছিলেন, যে এর মূল কারণ যেটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠের, মানে আমরা দেখলাম যে চরমভাবাপন্ন একটা আবহাওয়ার, এবং এটা জলবায়ু পরিবর্তনেরই একটা নিয়ামক, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন নিয়ামক হিসেবে কিন্তু এটা আসলো। এটা শুধু আমাদের এখানে হলো না, একই সঙ্গে কিন্তু আমেরিকাতেও আপনি দেখেন যে আটলান্টিক মহাসাগরের এবং মানে প্রশান্ত মহাসাগরের এলাকাগুলোতে কিন্তু সেখানেও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি কিন্তু হয়েছে, এবং সেখানেও কিন্তু মানে আমরা দেখেছি সমুদ্র মানে যেটা তাপমাত্রা বেড়েছে, এবং ভূপৃষ্ঠের তাপমাত্রাও বেড়েছে। জি, অনেক ধন্যবাদ। আমরা বাঁধ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, গৌরাঙ্গ নন্দী আপনার কাছেও শুনবো বাঁধটি, তবে একটি বিরতি নিয়ে আসলে বোধহয় ভালো হয়, কারণ আমাদের বিরতির সময় প্রায় কাছাকাছি চলে এসেছে। বিরতির পরে গৌরাঙ্গ নন্দী আপনার কাছে শুনবো যে এই আপনি বলেছেন যে এবারের জলোচ্ছ্বাসটা দীর্ঘমেয়াদী হয়েছে, কারণ পূর্ণিমার টান ছিল, আরও অনেকগুলো কারণ ছিল যেটি অধ্যাপক মোকাদ্দমও বলেছেন। বিরতির পর আপনার কাছে সেই প্রশ্নের উত্তর শুনবো। প্রিয় দর্শক, আপনারা থাকুন আমাদের সঙ্গে, আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর। শুধু মণ্ডলী, আরও একবার স্বাগত। ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে আমরা আলোচনা করছিলাম উপকূলে দুর্যোগ ক্ষতি কাটাতে টেকসই করণীয় কি। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন, এবং খুলনা থেকে যুক্ত আছেন অনলাইনে সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ নন্দী। গৌরাঙ্গ নন্দী, শুনতে পাচ্ছেন আমাকে? গৌরাঙ্গ নন্দীর কাছে আমরা ফিরবো। বিরতির আগে একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম, আশা করি সংযুক্তি ফিরে পেলে আপনার সেই প্রশ্নের উত্তর জানতে পারবো। ডক্টর মোকাদ্দেম হোসেন, আমি আপনার কাছেও সেই প্রশ্নটি জানতে চাই। এটি বলা হয়েছিল যে দীর্ঘ সময় ধরে এবারের জলোচ্ছ্বাস এবং একই সঙ্গে জোয়ারটি হয়েছে, এর
ফল যেটি হয়েছে যে বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এই অঞ্চলে যে বাঁধগুলো, সেই বাঁধগুলো কিন্তু টেকসই নয়। প্রত্যেকটা ঘূর্ণিঝড়ের সময় আপনি বলেছেন সিডর, আইলা, আমপান এগুলোর সময় বাঁধগুলো ভেঙে যায় এবং বারবারই আমাদের অভিজ্ঞতা একই রকম যে বাঁধ ঝড় আসে, বাঁধ ভেঙে যায়, লোকালয়ে প্লাবিত হয়, ওই অঞ্চলের যে চিংড়ি ঘের সব ভেসে যায়, কোটি কোটি আপনি হিসাব দিয়েছেন কোটি কোটি টাকার মানুষের সম্পদ ভেসে যায়। বাঁধ আর টেকসই হয় না কেন? না, ধন্যবাদ। দেখুন, আমাদের দেশে যে বাঁধ উপকূলবর্তী এলাকায় এবং নদী তীরবর্তী এলাকায় বিস্তীর্ণ এলাকায় প্রায় 14,000 কিলোমিটারের মতো বাঁধ আছে আমাদের। তো এই বাঁধগুলো মূলত বালির বাঁধ, আর বালি মাটিটা সাধারণত এটা মানে যে কোনো অবস্থাতে এটা টেকসই না, অর্থাৎ মাটিকে ধরে রাখার মতো কোনো সেই ধরনের কোনো রকম মেকানিজম এখানে নাই। আর এখানে দুটো ব্যাপার আছে, একটা হলো যে বাঁধ যদি আমরা টেকসই করতে চাই তাহলে সেক্ষেত্রে বালির বাঁধ আমি যদি নির্মাণ করি সেটাকে টেকসই ব্যবস্থাপনায় নিয়ে যেতে হলে পারে কতগুলো পূর্বশর্ত থাকে, সেই পূর্বশর্তগুলো আমরা কখনো পালন করি না। আর একটা ব্যাপার আমি যেটা বলবো যে এই বাঁধগুলো যখন নির্মাণ করা হয় তার পরবর্তীতে প্রতি বছরে নিয়ম অনুযায়ী এটাকে মেনটেনেন্স করার জন্য একটা ব্যয় নির্বাহ করার জন্য একটা বাজেট থাকার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যে কোনো শত শত সহস্র কোটি টাকা ব্যয় করি বাঁধ নির্মাণ করার জন্য, কিন্তু এইগুলোকে ব্যবস্থাপনার জন্য এবং নির্বাহ করার জন্য কোনো রকম বাজেট বরাদ্দ রাখি না। আমরা যে বাজেট বরাদ্দ রাখি সেটা এতই অপ্রতুল, এটা এটা অ্যামাউন্টটা বলার মতো না। তো এটা একটা নাজুকতা। দ্বিতীয় হলো যে বাঁধ নির্মাণের সময় অব্যবস্থাপনা, এবং সেখানে আমরা দেখেছি যে পানি উন্নয়ন বোর্ডের পানি সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে পানি উন্নয়ন বোর্ড এই বাঁধগুলো নির্মাণ করে থাকে এবং স্থানীয় পর্যায়ে যে সমস্ত তাদের যে সমস্ত লোকাল বা স্থানীয় প্রতিনিধি আছেন, ইঞ্জিনিয়ার এবং প্রকৌশলীরা, তাদের মাধ্যমে বাঁধগুলো তদারকি করা হয়। দুর্ভাগ্যবশত আমরা দেখি যে এই যখন ঠিকাদারদের মাধ্যমে এই বাঁধগুলো তৈরি করা হয় তখন কিন্তু এই কাজের মান নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন আসে, এবং আপনারা দেখেছেন এবার যে এই রেমিল সময়কালীন অবস্থাতে সাধারণ মানুষের যে বিক্ষোভ ক্ষোভ ছিল এবং অসহায়ত্ব ছিল সেটা কিন্তু এই টেকসই বাঁধ না হওয়ার, তাদের শুধু মুখে একটাই কথা ছিল যে আমাদের উপকূলবর্তী এলাকায় যদি টেকসই বাঁধ থাকতো তাহলে আমাদের এই নাজুকতাটা অর্ধেকও হতো না, 4 ভাগের 1 ভাগও হতো না। এবং তার প্রমাণ পেয়েছি আমরা পাইকগাছাতে সাধারণ মানুষ ভলান্টারিলি নেমে এই কাদা পানি লবণ পানির মধ্যে থেকে তারা কিন্তু এই বাঁধগুলোকে পুনর্নির্মাণ করার চেষ্টা করেছে। এবং প্রায় বছর 3 আগে আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারকগণ একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই বাঁধ যেহেতু একেবারেই ক্ষণভঙ্গুর, এখান থেকে বের হয়ে আসার জন্য একটা টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে বাঁধ নির্মাণ, এবং সেখানে কিন্তু একটা সিদ্ধান্ত হয়েছিল যে সিমেন্টের স্ল্যাব দিয়ে পুরো বাঁধটাকে সুরক্ষিত করা এবং স্থায়ীভাবে পাকাপোক্তভাবে এটা বাঁধটাকে স্ল্যাব দিয়ে একের চতুর্দিকে রীতিমতোভাবে নিরাপদ করা। আর যে উচ্চতা আছে আমরা দেখেছি যে প্রতিটা জোয়ারের সময় এবং জলোচ্ছ্বাসের সময় বাঁধ উপচে পানি ভিতরে এসে জলাবদ্ধতা তৈরি হয়, এবং সেই লবণাক্ত পানিতে আমরা দেখেছি যে আপনার বিস্তীর্ণ এলাকায় খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা বিস্তীর্ণ এলাকায় প্রায় 10 বছর লবণাক্ত পানির মধ্যে থাকতে হয়েছে আইলা পরবর্তী এবং সিডর পরবর্তী সময়ে। এটা ভয়াবহ একটা নাজুকতা তৈরি করে মানুষের কৃষি থেকে শুরু করে সব কিছু। মানুষ তাদের বৃত্তিপন্থ পরিবর্তন করতে বাধ্য হয়েছে, তারা অন্য পেশায় চলে যেতে বাধ্য হয়েছে, তারা স্থানান্তর করতে বাধ্য হয়েছে। তো সেক্ষেত্রে যে সিদ্ধান্ত ছিল যে মিনিমাম 2.5 ফিট উঁচু হবে, আরও এলিভেট করে উঁচু করে এটাকে রীতিমতোভাবে কংক্রিট স্ল্যাবের মাধ্যমে এটাকে সুরক্ষা করা হবে। অজ্ঞাত কারণে সেই পরিকল্পনাটা আজ পর্যন্ত বাস্তবায়নের জন্য যে পদক্ষেপগুলো নিতে হয় সেই পদক্ষেপগুলো নেওয়া হয়নি। এই পদক্ষেপগুলো যাদের নেবার কথা, বিশেষ করে ওই অঞ্চলে পানি উন্নয়ন বোর্ডের কথা বলছিলাম, আমরা চেষ্টা করেছিলাম আজকে পানি উন্নয়ন বোর্ডের কাউকে, এই মহাপরিচালক এবং চিফ ইঞ্জিনিয়ার, কিন্তু দুঃখিত তারা আমাদের সঙ্গে যোগাযোগ আমরা তাদেরকে আনতে পারি নাই, তারা সাড়া দেন নাই। ফলে তাদের কাছেও আমাদের অনেক প্রশ্ন ছিল। বা এই যে শত শত কোটি টাকা খরচ হয়, প্রতি বছর খরচ হচ্ছে, কিন্তু আপনি যেটি বললেন যে পরিকল্পনা হয়েছিল সিমেন্টের বাঁধ এবং উঁচু কংক্রিট স্ল্যাব এবং উঁচু করা, সেটি এই শত শত কোটি টাকা খরচ হলেও এই প্রক্রিয়ায় যাওয়া হয় না। এর পিছনে কি অন্য কোনো কারণ আপনি অনুমান করেন?
না, এর পিছনে কারণ দেখুন এখানে আরেকটা নাজুকতা আছে। আমরা দেখি যে দেখুন দুর্যোগকে ব্যবস্থাপনার দায়িত্ব হচ্ছে দুর্যোগ মন্ত্রণালয়ের, এবং পরিবেশ মন্ত্রণালয়ও অনেকটা পাশাপাশি কাজ করে যাচ্ছে, কিন্তু এই বাঁধ নির্মাণের পুরো দায়িত্বটা হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়ের। তো এখানে যে জিনিসটা হচ্ছে যে আপনার মানে কোঅর্ডিনেশন এবং কোঅপারেশন, এই জায়গাটা বিশাল একটা গ্যাপ আছে। অর্থাৎ এই আন্তঃমন্ত্রণালয়ের মধ্যে যে সংযোগ স্থাপন করার যে কার্যকর ব্যবস্থাপনা, যেটা আমি মনে করি সেটা এক ধরনের অনুপস্থিত আছে। এবং এখানে ঠান্ডা যুদ্ধ হচ্ছে সবসময়, এবং আপনারা দেখেছেন যে রিমালের সময় কিন্তু দুর্যোগ মন্ত্রণালয় থেকে একই রকমভাবে কিন্তু তারা কিন্তু দায়িত্ব সম্পূর্ণ চাপিয়ে দিয়েছে কিন্তু পানি সম্পদ মন্ত্রণালয়কে, এবং পানি সম্পদ মন্ত্রণালয় কিন্তু সেখানে কিন্তু যথাযথভাবে কোনো উত্তর দিতে পারেননি তারা। এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৈফিয়তের অজুহাত ওনারা খোঁজ করেছেন যে আমাদের যথাসময়ে আমাদের টাকা বরাদ্দ দেওয়া হয় না, টাকা বরাদ্দ দেওয়া হলে তাকে অবমুক্ত করা হয় না, অবমুক্ত করা হলেও ঠিকাদার দিয়ে কাজ করতে যেয়ে অনেক ঠিকাদার মানে অনেক প্রলম্বিত করে, এবং তার কারণে বাজেটে আরও মানে বেড়ে যায়, এবং সেই টাকা আবার সংস্থান করতে যে আরও নাজুকতা তৈরি হয়ে যায়। তো এটা তো কোনো অজুহাত হতে পারে না। আমি একটা উদাহরণ দিই যে 2007 সালে যখন সিডর এবং 2009 সালে যখন আইলা হলো, তখন উপকূলবর্তী প্রায় 400 কিলোমিটার বাঁধ প্রায় সম্পূর্ণ রকম ধ্বংস হয়ে গেছিলো, এবং মানে আংশিক এবং পুরো ধ্বংস বলা যেতে পারে। এবং এটার জন্য আমরা দেখলাম যে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে এগ্রিকালচারে প্রায় 7 থেকে 10টা সাবসেক্টর মিলিয়ে এই বাঁধ নির্মাণ সহ যখন কার্যকর পদক্ষেপ নেওয়া হলো, ওয়ার্ল্ড ব্যাংকের জরিপ হলো, বাংলাদেশ সরকার যৌথভাবে করলো, এবং তারপরে মানে পোস্ট সিডর অ্যান্ড পোস্ট আইলা রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন প্রজেক্ট হলো মেগা প্রজেক্ট এবং বিলিয়ন ডলারের প্রজেক্ট। সেই প্রকল্পকে বাস্তবায়ন করতে যে 2009-এর পরে 2018 সাল পর্যন্ত আমরা দেখলাম যে সেই বাঁধটা পুরোপুরিভাবে আপনার নির্মাণ করা হলো না, এবং এর মাঝে আপনার সাইক্লোন এসছে, আবার মানে নতুন করে বাঁধ ভেঙেছে, নতুন করে পানি ঢুকেছে, এবং মানুষের অসহায়ত্ব বেড়েছে। এবারও সেই অসহায় মানুষের এখন আপনি দেখুন যে এবছরে যে বাঁধগুলো যে মানে ধসে গেল, এই বাঁধগুলো ধসে যাওয়ার পর আবার এটাকে কর্মপরিকল্পনা নিয়ে এসে সেটাকে বাস্তবায়ন করতে যদি আবার একই রকম দীর্ঘসূত্র হয়, এর মাঝে আরও 3টা সাইক্লোন আসবে, কারণ সাইক্লোনের সাইকেল দুটো, একটা হলো এপ্রিল মে মাস, আর একটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর। কাজে সামনে নভেম্বর ডিসেম্বর আসতে কিন্তু খুব বেশি বাকি নেই। কাজে এক নাজুকতার মধ্যে আর একটা নাজুকতা তৈরি হয়ে যাবে, অথচ দেখুন আমরা কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারবো না। এই যে মানুষের অসহায়ত্বের কথা বলছিলেন, আমরা এবারও দেখেছি গৌরাঙ্গনন্দীকে আমরা পেয়েছি সম্ভবত, এবারও দেখেছি যে খুলনা সাতক্ষীরা অঞ্চলের মানুষ বাঁধ ভেঙে যাওয়ার পর যে দুর্দশায় পড়েছে, এবং তারা নিজেরাই দল বেঁধে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ মেরামত সংস্কারের চেষ্টা করছে। ওই অঞ্চলের সবশেষ কী চিত্র? কেন বারবার একই করুণ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় আপনাদের? খুবই চমৎকার প্রশ্ন। আমি যে কথাটি আগে বলতে শুরু করেছিলাম, কিন্তু এই যান্ত্রিক সমস্যার কারণে যে আবার বিচ্ছিন্ন হয়ে যেতে ছিল, আমি কথাটি শেষ করতে পারিনি। আমি ওই কথাটি একটু বলতে চাইছি, যেটি অলরেডি প্রফেসর মোকাদ্দেম সাহেব বলেছেন খানিকটা। সেটি হলো যে বাঁধ তৈরি হয়েছিল 1960-এর দশকের সময়। এই বাঁধগুলোর প্রধান লক্ষ্য ছিল মাটির বাঁধ। বাঁধের দেওয়ার লক্ষ্যই ছিল হলো জলোচ্ছ্বাস আমি ঠেকাবো এবং নোনা পানি ঠেকাবো। কিন্তু 1980-র দশকে এসে আমরা এই বাঁধগুলো যথেচ্ছভাবে কাটা ছেঁড়া করে নোনা পানি ধান খেতে প্রবেশ করিয়েই কিন্তু আমরা চিংড়ি চাষ শুরু করি, নোনা পানির চিংড়ি চাষ করা শুরু করি। উনি খুব যথার্থভাবে বলেছেন 2007 এবং 2009 সালে যখন আইলা হয়, আইলায় এই অঞ্চলে বিশেষত খুলনা বাগেরহাট অঞ্চলে ব্যাপকতর 400 কিলোমিটারেরও বেশি বাঁধ ভেঙে গিয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমি এখানে একটা তথ্য দেই, সেটি হচ্ছে যে একমাত্র কয়রা উপজেলা, খুলনার একেবারে দক্ষিণে সুন্দরবন লাগোয়া যে কয়রা উপজেলায় বাঁধের দৈর্ঘ্য 120 কিলোমিটার। সেই 120 কিলোমিটার বাঁধে যখন বাঁধটি তৈরি করা হয়েছিল, তখন পানি উন্নয়ন বোর্ড স্লুইস গেট তৈরি করেছিল 15টা। কিন্তু 2007 সালের আগে এই চিংড়ি চাষের জন্য ওইখানে ব্যক্তি উদ্যোগে, মানুষের উদ্যোগে চিংড়ি চাষের সুবিধার্থে, নোনা পানি টেনে আনার সুবিধার্থে 50টি অতিরিক্ত স্লুইস গেট করা হয়েছিল, এবং 350-র বেশি জায়গায়
ওই বাঁধ ছিদ্র করে পাইপ বসিয়ে পানি টেনে নিয়ে আসা হচ্ছিল। এই যে যথেচ্ছভাবে কাঁটা ছেঁড়ার ফলে যেটি হচ্ছে বাঁধগুলোর পাড়ে, নদীর পাড়ে, বাঁধের বাইরে নদীর পাড়ে যে বাফার জোন ভূমি মাটিটি থাকে, এই পানি নদী থেকে টেনে কেটে নিয়ে আসার জন্য যে খাল তৈরি হয়, তার জন্য বাঁধে ভাঙ্গনের প্রমাণ, নদীতে ভাঙ্গনের পরিমাণ অনেক বেশি দেখা যায় এবং ভাঙ্গন প্রবণতাটা বাড়ে। 2007 সালের আগেই, 2009 সালের আগেই এই অঞ্চলের বাঁধগুলো জরাজীর্ণ হয়ে গিয়েছিল এই ছেঁড়াফাটার জন্যই। এবং নদী ভাঙ্গন এমন রকমে যেখানে বাঁধ এবং নদী সমান্তরাল গতিতে চলছে, মানে জোয়ারের যত চাপ সব বাঁধের উপর। ফলে যখন এই ঘূর্ণিঝড় আসে, যেমন সিডারের ক্ষেত্রে যেমন ঘটেছে, আইলার ক্ষেত্রে 2009 সালে ঘটেছে, তারপরেও ঘটেছে। 2009 সালেই হলো ব্যাপকভাবে বাঁধের ধসের ঘটনাটি ঘটে। তারপরে গৌরাঙ্গ ওই নদী, যে এই যে আপনি যথেচ্ছার ভাবে বাঁধ কাটাছেঁড়া করা হলো, অনেকগুলো জায়গায় ছিদ্র করে পানি নেওয়া হলো, এই কাজগুলো তো এলাকাবাসী করলেন নাকি? এলাকাবাসী মানে তখন যে কাজটি করেছে চিংড়ি চাষিরা মানে যারা প্রভাবশালী। আপনি জানেন 1980 সালের পরে এই যে উদ্যোগটা রাষ্ট্রীয় মানে সরকারের পৃষ্ঠপোষকতায় চিংড়ি চাষকে উৎসাহিত করা হয়। আমাদের বৈদেশিক মুদ্রা আহরণের জন্যই এই নোনাপানি চিংড়ি চাষকে উৎসাহ দেওয়া হয়। সেটি রাষ্ট্রের একটা প্রকারান্তরে সহায়তা ছিল। আর এই চাষিরা একেবারে ভূমির মালিকরা, খুলনা অঞ্চলের যে ঘটনাটি ঘটেছে সেটা 2-4 জন ভূমির মালিক এই চাষের সঙ্গে যুক্ত থাকলেও প্রধানত যারা উদ্যোক্তা ছিলেন চিংড়ি চাষে তারা বহিরাগত শহরবাসী। তারা গিয়েছেন, ওইখানে গিয়ে বাঁধ কেটে দিয়েছেন, নোনাপানি ঢুকিয়েছেন। শুরুর পর যে এখানেও সেই একই কথা, যে এই যে প্রভাবশালী মহলের তারা তো আর জেনে শুনে বুঝেই কিন্তু করেছে যে এর ফলে এরকম বাঁধটা ভঙ্গুর হয়ে যাবে। এটার তদারকির দায়িত্ব যারা তৈরি করেছে তারা তদারকি কতটা করেছে সেটাও একটু বড় প্রশ্ন। এই প্রশ্ন রেখে যাচ্ছি। আমরা আরেকটা বিরতি নিব। বিরতির পরে গৌরাঙ্গ নন্দী আপনিও থাকুন, আমরা আরেকটা বিরতি নিচ্ছি। বিরতির পর আপনার কথাও শুনবো, আমরা অধ্যাপক ডক্টর মোকাদ্দেম হোসেনের কথাও শুনবো। সুপ্রিয় দর্শক, আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি, ফিরছি ছোট্ট বিরতির পরেই। বিরতির সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আমরা আলোচনার একেবারেই শেষ পর্বে চলে এসেছি, শেষের দিকে খুব অল্প সময় আছে। আমি আর সময় নিচ্ছি না। গৌরাঙ্গ নদী, আপনি বলছেন, আপনার কাছেই শুনতে চাই যে বাঁধ কেন্দ্রিক যে প্রভাবশালী মহলের তৎপরতা সেই সম্পর্কে। অধ্যাপক মোকাদ্দেম হোসেন, আমরা যে আলোচনায় ছিলাম যে গৌরাঙ্গ নন্দী খুলনার দক্ষিণাঞ্চলের সাংবাদিক, তিনিও বলছিলেন যে বাঁধকে কেন্দ্র করে এক ধরনের প্রভাবশালী মহলের যথেচ্ছ ব্যবহার রয়েছে। আপনিও বলছিলেন। আমাদের হাতে একেবারেই সময় নাই, সেটি একটু সংক্ষেপ শুনতে চাই। এবং এক দুর্যোগ নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু আরেক দুর্যোগ আমাদের পূর্বাঞ্চলীয় সিলেট অঞ্চলে হানা দিয়েছে, সেটিও একটু শুনতে চাই। এখানে দেখুন যে বাস্তবতা যেটা আমরা দেখি যে সাতক্ষীরা, বাগেরহাট এবং খুলনার বিস্তীর্ণ এলাকাগুলোতে আবাদি জমি এবং মানুষের ঘর বাড়ি যে সমস্ত এলাকাগুলোতে ছিল, রাতারাতি হঠাৎ করে দেখা গেল যে চিংড়ি ঘেরে রূপান্তরিত হয়ে গেল। এবং এই যে চিংড়ি ঘেরে রূপান্তরিত হলো, এখানে এই চিংড়ি ঘেরের মানে চিংড়ি চাষের পূর্বশর্ত হচ্ছে আপনার লবণাক্ত পানি। লবণাক্ত পানিকে নিয়ে আসার জন্য আমরা দেখেছি যে মাঠের পর মাঠ ফসলি জমিগুলোকে প্রভাবশালীরা হয় লিজ নিয়েছে অথবা ফোর্সফুলি তাদেরকে বিতাড়িত করে সেই জায়গাগুলোকে দখল করে নিয়ে নামকাওয়াস্তে তাদেরকে হয়তো আর্থিক কোনো রকম ক্ষতিপূরণ দিয়েছে, যেটা একেবারেই এটা বলা যেতে পারে যে অমানবিক অবস্থা। এবং এদের সংখ্যা এবং এদের যে মানে ক্ষমতা, এটা মানে চিন্তার বাইরে। এবং এই যে নাজুকতাগুলো তৈরি হয়েছে, আমরা বলি যে চিংড়িকে আমরা হোয়াইট গোল্ড বলি। গৌরাঙ্গ নদী বোধহয় আমাদের সঙ্গে যুক্ত আছেন, শুনতে পাচ্ছেন আপনি? আছি, শুনতে পাচ্ছি। খুবই সমস্যা হচ্ছে আজকে, কেন জানো। আমি যে কথাটি বলছিলাম যে সেটা হলো
হ্যাঁ, আমি যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে যে এই যে অবস্থাটা, বাঁধ কেটে নোনা পানি তুলে চিংড়ি চাষের যে প্রক্রিয়াটি, এটাকে ঠিক আছে, আপনাদের অঞ্চলের এই নেটওয়ার্ক খুবই খারাপ অবস্থা, আপনাকে শুনতে পারলাম না, আমরা দর্শকদেরকেও শোনাতে পারলাম না, দুঃখিত মোকাদ্দেম হোসেন। আমরা এক অঞ্চলের দুর্যোগ নিয়ে কথা বলছি, কিন্তু আরেকটি দুর্যোগ কিন্তু আমরা পূর্বাঞ্চলের দিকে হঠাৎ দেখতে করে আমরা পাচ্ছি। দেখলাম যে দেখুন যে আমরা মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে বুধবার সন্ধ্যা 6টা পর্যন্ত প্রায় আমরা দেখলাম যে 146 মিলিমিটার বৃষ্টিপাত হলো সিলেটের 4টা উপজেলাতে, গোয়াইনঘাট, জয়ন্তাপুর, কোম্পানিগঞ্জ এবং কানাইঘাট। এবং এখানে প্রায় 4 লক্ষাধিক লোক জলবন্দী হয়ে গেছে এবং তাদের ব্যাপক ফসলাদির ব্যাপক ক্ষতি হয়েছে। এবং এখানেও একই অবস্থা, বিদ্যুৎহীন হয়ে গেছে এবং খাবারের সংকট হয়েছে। বিশেষ করে আপনি শুনলে অবাক হবেন যে মেঘালয় এবং আসাম থেকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, মেঘালয়ে 1000 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এবং এই পানি, বিস্তৃত পানি, বিশাল জলরাশি, একেবারে যেটাকে আমরা বলি পাহাড়ি ঢল, এই পাহাড়ি ঢল আকারে মানে অনুপ্রবেশ করেছে সুরমা, কুশিয়ারা এবং সারি নদী, 3টা নদী দিয়ে। এই 3টা নদী দিয়ে যখন ঢুকেছে তখন আমরা দেখলাম যে এই স্রোতের বেগ, ঢল মানেই হচ্ছে মানে মহাস্রোত আমরা বলতে পারি, যে একবারে উপজেলার সাথে সিলেট জেলার যে যোগাযোগ ব্যবস্থা ছিল সম্পূর্ণ রাস্তাঘাটগুলো, পাকা রাস্তাগুলো পানির নিচে চলে গেল। এবং এতে করে যেটা হলো যে আমরা দেখলাম যে প্রায় মানে মানুষের ফসলাদি ব্যাপক ক্ষতি যেমন হয়েছে, তার পাশাপাশি প্রায় 2000 খামারি যারা মৎস্য চাষ করতো, এইখানে কি কোনো না এখানে দুটো প্রিভেনশনের কোনো না এখানে দেখুন যখন উজান থেকে যখন বৃষ্টি আসছে, এখানে দুটো জিনিস একসঙ্গে হয়ে গিয়েছে। আপনার দেখুন যে এখানে বৃষ্টিপাতের পরিমাণও কিন্তু সাইক্লোন রিমালের কারণে কিন্তু বৃষ্টিপাত কিন্তু হচ্ছিল, সেই বৃষ্টিপাতটা প্রায় 200 মিলিমিটার মতো বৃষ্টিপাত হয়েছে। তার সাথে আপনার দেখুন যে পাহাড়ের ঢল উজান থেকে চলে আসার কারণে দুটো মিলিয়েই কিন্তু একটা নাজুকতা তৈরি হয়েছে। এবং এটা যেটা সবসময় আমরা ফ্ল্যাশ ফ্লাড বলে থাকি, এটাকে আকস্মিক বন্যা এটাকে বলি। এবং এই আকস্মিক বন্যার যে বাস্তবতা সেটা কিন্তু অপ্রতিরোধ্য। এবং এখানে কিন্তু আমাদের মানে প্রকৃতির বিপরীতে আমরা কোনো মেজার আমরা নিতে পারি না। সবসময় আমাদের যেটা করা হয় যে আশ্রয় কেন্দ্র খোলা হয়, এবারও যথাযথ 56টা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সেখানে মানে কয়েকশো পরিবার আশ্রয় নিয়েছে আজ মানে রাত 8টা পর্যন্ত আমি যতদূর খবর জানি। এবং সেখানে আমাদের সবচেয়ে বড় যে নাজুকতা হয়েছে যে আমাদের গবাদি পশু থেকে শুরু করে মানে মানুষের যে মানে বিভিন্ন ধরনের মানে ক্ষেত খামার শাক সবজি থেকে শুরু করে সব কিছু কিন্তু পানির নিচে চলে গেছে। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা হয়েছে সেটা হলো যে আমাদের মানে এখানকার যে সমস্ত জীবন জীবিকার যে সমস্ত উৎসগুলো ছিল সেই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ রকম পানিতে ভেসে গিয়েছে। এটা হচ্ছে একটা মারাত্মক অবস্থা। এবং এরই প্রতিফলনে আবার আমরা দেখতে পাচ্ছি যে সুনামগঞ্জে এই পানিগুলো ধেয়ে যাচ্ছে এবং সুনামগঞ্জে বন্যার ব্যাপক আশঙ্কা। এবং এটাকে আমরা বন্যা সতর্ক সংকেত আমরা কিন্তু দিতে বাধ্য হয়েছি, বন্যা মানে বড় বন্যার একটা সতর্ক সংকেত দিতে বাধ্য হয়েছি। এবং পাশাপাশি আমরা দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়া এবং আখাউড়া ভাটি অঞ্চলে চলে আসছে এবং ওখানে আরেকটা অবস্থা তৈরি হয়েছে যে ত্রিপুরা থেকেও পানির ঢল নেমে আসছে। এই ঢল তো আমরা প্রিভেন্ট করতে পারবো না, কিন্তু এখানে আমাদের একটা বাস্তব মেজার নেওয়ার পর নিশ্চয় কোনো না। এটা আমরা দেখেছি গত 2 বছর আগে যখন মানে সিলেট এবং সুনামগঞ্জ পানির নিচে চলে গিয়েছিল প্রায় 30 থেকে 40 দিনের জন্য, তখনও কিন্তু আমরা দেখেছি যে উদ্ধার কর্মীরা তৎপর ছিলেন। এবং সেখানে এবারও সেটা শুরু হয়েছে এবং যথেষ্ট স্থানীয় সরকার থেকে শুরু করে ইভেন আমরা দেখেছি যে মানে যারা সামরিক বাহিনী যারা আছেন তারাও সেখানে উদ্ধার তৎপরতার জন্য রেডি আছেন। এবং সরকারের যে সমস্ত মানে সংশ্লিষ্ট যে সমস্ত স্থানীয় সরকার এবং যারা যে সমস্ত ভলান্টিয়ার আছে তারাও সেখানে অনেক ধন্যবাদ ডক্টর মোকাদ্দেম হোসেন। প্রধানমন্ত্রী যেটি বক্তব্য আমরা শুনেছিলাম যে বলেছেন যে তবু ভালো যে ফসল উঠে যাওয়ার পরে, বিশেষ করে ধান কাটার পরে এই দুইটা দুর্যোগই এসেছে। হাওরের যদি ধান থাকতো তাহলে এখন আমাদের অনেক বড় সেটি নাই, সেটির জন্য একটা ভালো খবর। আমরা দুই দুর্যোগ থেকেই আমরা মোকাবেলা করেই টিকে থাকার যে লড়াই, সেই লড়াইয়ে জয়ী হব সেই প্রত্যাশা রাখি। প্রিয় দর্শক, আপনাদেরকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আগামী শনিবার আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভরাত্রি।